Dear brothers and sisters, welcome to the Learn Classroom. তোমাদের ইংলিশ বইতে দেখবে অনেকগুলো কবিতা এবং গল্প রয়েছে। পরীক্ষাতে কি হয়, সেই গল্প বা কবিতা রিলেটেড কিছু লাইন তুলে দেওয়া থাকে এবং সেটা রিলেটেড কিছু প্রশ্ন দেওয়া থাকে, সেগুলো আমাদের সলভ করতে হয়, যেটাকে এক কথা আমরা বলি সিন অংশ। একই রকম একটা আননোন প্যাসেজ বা স্ট্যান্সা দেওয়া থাকবে, সেটা রিলেটেড কিছু প্রশ্ন, অর্থাৎ সেটা সম্পর্কিত কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। ওকে, যারা ইংলিশে খুব উইক, আমি বলবো তারা সিন এবং আনসিন অংশটা এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও। এক্ষেত্রে কিছু টেকনিক কিন্তু হয়। অনেক ক্ষেত্রে হতে পারে যে তুমি সিন অংশটা পড়োনি বা আনসিন অংশটা তুমি পড়োনি, শুধুমাত্র টেকনিক্যালি যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে সেখানে খোঁজো। অনেক সময় এমসিকিউ হয়, অর্থাৎ টিক চিহ্ন দিতে লাগে, সত্য মিথ্যা দিতে লাগে, সেটা রিলেটেড যদি ম্যাচ করে অ্যান্সার লিখে দাও। অনেক সময় প্রশ্ন হয় 1 নম্বর 2 নম্বরের, অর্থাৎ কোনো একটা কোশ্চেন দেওয়া থাকলো, সেই প্রশ্নটা তুমি সিন বা আনসিন অংশ তো খোঁজো এবং বাকি অংশটা পূরণ করে দাও। এভাবেও কিন্তু টেকনিক্যালি পড়লে পারে সিন অংশ এবং আনসিন অংশ খুব ভালোভাবে সলভ করে দেওয়া যায়। আর ইংলিশে মোটামুটি একটা নাম্বারও কিন্তু তোলা যায়। তো রিল্যাক্স, টেনশন করার কিছু নেই ইংলিশ নিয়ে। এবার যদি তুমি একটু ভালো রেজাল্ট করতে চাও, তাহলে পরে গ্রামারটা কিন্তু ফলো করতে হবে। এবার কথা হচ্ছে, গ্রামারটা কোথা থেকে ফলো করলে ভালো একটা স্কোর করা যেতে পারে। তোমাদের টেক্সট বইতে অনেক গ্রামার আছে, এটা ঠিক, কিন্তু সেটা এনাফ না পরীক্ষার জন্য। তাহলে কি করব? অবশ্যই দেখো, বিভিন্ন রকম টেস্ট পেপার বাজারে পাওয়া যায়। এবিটিএ টেস্ট পেপার তো খুব ভালো, এবিটিএ টেস্ট পেপারটা নিতে পারো, সেগুলো সলভ করো। মোটামুটি কয়েকটা সেট সলভ করে নাও, 15টা 20টার মতো সেট সলভ করে নাও, একটা ধারণা পাবা। এবং তার সঙ্গে যদি পারো একটু গ্রামার সলভ করে নাও গ্রামার বই থেকে, ব্যাস তোমার কিন্তু ইংলিশের গ্রামার যথেষ্ট একটা লেভেলে পৌঁছে যেতে পারবে, অর্থাৎ অনেকটা সলভ করে দিয়ে আসতে পারবে। শুধুমাত্র কি তাই না, ভালো স্কোরের জন্য তোমার আরেকটা অংশ গুরুত্ব দিয়ে পড়তে লাগে, একটা বড় নাম্বার কিন্তু ক্যারি করে। সেই টপিকটা কি দেখো, সেই টপিকটার নাম হচ্ছে রাইটিং স্কিল। এখানে কি থাকে? রিপোর্ট রাইটিং হতে পারে, নোটিশ হতে পারে, এডিটর লেটার হতে পারে, যেটা লেটার রাইটিং আমরা বলি, প্যারাগ্রাফ হতে পারে, বা অনেক সময় সামারি টাইপের কিছু প্রশ্ন হয় 10 নম্বরের। ওকে, 2-3টে যাই হোক থাকে। এবার এই অংশটা অনেকে কি করে, মুখস্থ করে। মুখস্থ করার কোনো দরকার নেই। নোটিশটা একটা দেখবে ফরম্যাট হয়, নোটিশ লেখার ফরম্যাট। সেই ফরম্যাটটা, যেটাকে আমরা বলি গদ, একটা ফরম্যাট, সেই ফরম্যাটটাকে ভালো করে খেয়াল করো। প্রথমের দিকে কিছু লাইন আর লাস্টের দিকে কিছু লাইন কিন্তু মোটামুটি সব নোটিশে কিন্তু লেখা যায়। হ্যাঁ, মাঝখানে কিছু টপিক আছে যেটা কিন্তু সেই নোটিশ রিলেটেড, যে প্রশ্নটা দিল, যেরকম ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, তারপরে আই ট্রিটমেন্ট কেয়ার হতে পারে, বা তোমার স্কুলে হয়তো কোনো একটা স্পোর্টস হচ্ছে, বা কোনো একটা সেরিমনি হচ্ছে স্কুলে, বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হতে পারে, এই রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু অনেক সময় করে। তো এই প্রশ্নগুলো সলভ করো। মিডিলে কিছু ওই রিলেটেড, অর্থাৎ যদি ট্রি প্ল্যান্টেশন দেয়, তাহলে ট্রি প্ল্যান্টেশন সম্পর্কিত কয়েকটা লাইন লেখো। আর ফার্স্ট এবং লাস্টের যে প্যাটার্নটা মোটামুটি একই, অনেকটাই একই, একটু চেঞ্জ করতে লাগে। তাহলে দেখো, এইভাবে কিন্তু তুমি সহজেই নোটিশটা রেডি করতে পারো। রিপোর্ট রাইটিংটাও কিন্তু একটা গদ ধরা প্যাটার্ন তুমি ফলো করতে পারো। এবার আসছে নেক্সট, লেটার রাইটিং। লেটার রাইটিংয়ে কিন্তু দেখো ফরম্যাট হয় একটা, সেই ফরম্যাট অনুসারে কিন্তু তুমি অনেকটাই লিখতে পারো। বন্ধুকে হতে পারে, বা অফিসিয়াল লেটার হতে পারে, যেটা স্কুলে লিখতে হয়, তাই না? এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক আমি বলবো, এডিটর লেটার। এডিটর লেটারও কিন্তু প্রথম 2-3টা লাইন একই রকম হয়, আর লাস্টের 2-3টা লাইন কিন্তু একই হয়। দেখো 5-6টা লাইন কিন্তু অনেকটা আমরা লিখতে পারি, একটু 19-20 হয়, একটু চেঞ্জ করা যায়। আর মাঝখানে কিন্তু সেই প্রশ্ন রিলেটেড, অর্থাৎ তুমি কোন বিষয়ে এডিটর অর্থাৎ সংবাদপত্রে চিঠি লিখছো, বুঝতে পারছো তো? সেই রিলেটেড যে প্রশ্ন হবে, ধরো সাপোজ কোনো একটা ভাঙা বাড়ির সংক্রান্ত কোনো একটা নোটিশ ছিল, বা একটা গার্বেজ সম্পর্ক, অর্থাৎ তোমাদের এলাকায় হয়তো প্রচুর নোংরা আবর্জনা জমে গেছে সেই ব্যাপারে, বা বলতে পারি যে বাজার দর হয়তো খুবই হাইলি হয়ে গেছে সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছো, বা কোনো একটা সোশ্যাল কোনো একটা বিষয় নিয়ে তুমি লিখছো। তখন কি করবে, প্রশ্নতে যে, অর্থাৎ যে রিলেটেড প্রশ্ন হবে সেই রিলেটেড তুমি বানিয়ে কয়েকটা লাইন লিখে দাও। কি হবে, না লিখলে তো কিছুই পাবো না। লিখছো, চেষ্টা তো করছো, চেষ্টা করার পর যদি ভুল হয়, হবে কিছু তো আসবে। ছেড়ে দিলে পারে 0 পাবে। বাবা ভালো করে শোনো, ছেড়ে দিলে পারে 0 পাবে, কিছু লিখলে কিছু তো পাবে। ওকে, এইভাবে তুমি প্যাটার্নটা ফলো করো। আর কিছু কিছু ক্ষেত্রে যেগুলো কমন কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খাটো, আর এবিটিএর যে টেস্ট পেপারের যে প্রশ্ন যেগুলো হয় সেগুলো খাটো। যেহেতু সামনে মাধ্যমিক দিবে, তো এখন থেকে প্রিপারেশনটা ভালো করে নাও, তাহলে দেখবে পরবর্তীকালে চাপ হবে না। বুঝতে পারলে তো? ওকে, আজকের এই ভিডিওতে মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশের টেক্সট বই ভিত্তিক সাজেশন দেব। দেখো, এই সাজেশনে
তোমাদের টেক্সট বইতে যে প্যারাগ্রাফগুলো যে প্যাসেজগুলো রয়েছে গল্প কবিতা, সেটার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দেবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি বলবো। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের টেক্সট বইতে দেখবে বিভিন্ন টাইপের প্যারাগ্রাফ রয়েছে, রাইটিং হতে পারে, রাইটিং বলে তো এডিটর লেটার হতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোর একটা সাজেশন দেবো। তবে অবশ্যই তুমি কিন্তু সিন অংশ বা আনসিন অংশ সলভ করার টেকনিকগুলো ফলো করবে। দেখো আমি ভিডিওর প্রথমেই কিন্তু এগুলো বলে দিচ্ছি যে কীভাবে সলভ করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে সিন অংশ অর্থাৎ তোমার গল্প, অর্থাৎ তোমার ইংলিশ বইয়ের গল্প বা কবিতা হয়তো তুলে দিল, কিন্তু প্রশ্ন একটু দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু টেকনিক ফলো করলে কিন্তু সেই সমস্যাটা হয় না। তো টেকনিক ফলো করে দেখবে সিন আনসিন অনেকটা সহজ হয়ে যাবে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের ইংলিশ বইয়ের লিসেন 1, লিসেন 2 এবং লিসেন 3 থাকছে। এবার লিসেন 1 পেজ নাম্বার 1 বের করো, ফার্দার সেলফ। পরীক্ষাতে কি হয়, এখান থেকে কিছু লাইন তুলে দিবে এবং সেই লাইন রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। এবার চলো প্রশ্নতে আসছি আমরা। এই কটা প্রশ্ন কিন্তু এনাফ না, অবশ্যই টেকনিকটা ফলো করবে। দেখবে ভিডিওর ফার্স্টের দিকে কিন্তু আমি সেটা বলে দিয়েছি। প্রথমে দেখো এখানে আছে এমসিকিউ, এখানকার সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো যেরকম ধরো উইথ এ সাটার সামি রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, অপশনে দেখো আছে ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। এবার টেকনিকটা লক্ষ্য করো, এই যে দেখো যে লাইনগুলো তুলে দেওয়া আছে, সেই লাইনের একদম প্রথম দিকে লক্ষ্য করে দেখো, স্বামী রিয়েলাইজ উইথ এ সাটার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। দেখো কি আছে, মানডে মর্নিং। এবার দেখো এখানেও কি আছে, মানডে। এই টেকনিকটা আমি বলছিলাম যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা তুমি ডাইরেক্ট স্ট্যান্ডা অর্থাৎ লাইনগুলোর মধ্যে খুঁজবে, দেখবে পেয়ে যাবে। ওকে, এই টেকনিকে ফলো করবে। ওকে, নেক্সট দেখো বি নাম্বার, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, চলো টেকনিক ফলো করবে অবশ্যই। তারপরে পেজ নাম্বার 4-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। যদি তুমি টেকনিক ফলো করো তাহলে তোমার এই সাজেশনের কোনো দরকার পড়বে না। তারপরে দেখো 3-এর ট্রু এবং ফলস এবং তার সঙ্গে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে, এগুলো অবশ্যই খেয়াল করবে। পেজ নাম্বার বের করবে 5, এখানকার কম্প্রিহেনসিভ এক্সারসাইজের এই প্রশ্নগুলো। পেজ নাম্বার 6, এখানকার দেখো এই বি এবং সি, তার সঙ্গে 5-এর এ বি এবং 6-এর এ বি। তবে অবশ্যই টেকনিক ফলো করো, কারণ এর বাইরেও যদি প্রশ্ন আসে তুমি সলভ করতে পারবে। এবার চলে আসো পেজ নাম্বার 9 অর্থাৎ 9, এখানকার প্রথমত কম্প্রিহেনসিভ দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানকার এই যে 3টে প্রশ্ন আছে শর্ট প্রশ্ন, এবং 8-এর এ বি সি 3টেই। তারপরে কজ অ্যান্ড ইফেক্টের এই প্রশ্নগুলো। পেজ নাম্বার 10 চলে আসো, দেখো এখানকার গ্রামারগুলো অবশ্যই ফলো করবে, আর অবশ্যই এবিটি টেস্ট পেপার ফলো করার চেষ্টা করবে। এখানে দেখো আর্টিকেল, প্রিজিপোজিশন, এটা ইম্পর্টেন্ট রয়েছে। আর রাইটিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে দেখো এডিটর লেটার, যেটা আমি একটু আগেই বললাম। দেখো ইরেগুলার ক্লিননেস অফ গার্বেজ, প্যাটার্নটা ফলো করবে। দেখবে প্রথম কয়েকটা লাইন আছে, এবং এর পাশাপাশি যদি পারো তুমি আরও কিছু কোশ্চেন সলভ করে রেখো। ওকে, আমি বলতে চাচ্ছি এই যে প্যাটার্নটা আছে, প্রথম দুটো লাইন, লাস্টের দুটো লাইন এবং মিডিলের যে টপিকটা সেটা কিন্তু এই রিলেটেড। তো এই যে দেখো এই রিলেটেড, এটা তো গার্বেজ ব্যাপারটা বলছে, তো কোনো ক্ষেত্রে অন্য কিছু বলতে পারে, তো সেই রিলেটেড কিছু বানিয়ে কিন্তু লিখতে হবে। ওকে, তো তুমি অবশ্যই এটা ছাড়াও যদি পারো অন্যান্যগুলো ফলো করো। দেখো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, টাইপটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো তো, টাইপ বা প্যাটার্নটা ইম্পর্টেন্ট। লিসেন টু দেখো পেজ নাম্বার 12-তে পেয়ে যাবে, একটা কবিতা রয়েছে, প্যাটার্ন টেকনিক ফলো করে ইংলিশে এমনি ভালো রেজাল্ট হবে, রিল্যাক্স। পেজ নাম্বার 14, 14 পেজ, দেখো এখানকার এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো 2-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে চলে আসো 15 পেজ, পেজ নাম্বার 15, এখানকার সি নাম্বার এবং নিচের এবি, তার সঙ্গে গ্রামারের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ভয়েস চেঞ্জ এ কটা এনাফ না, যদি তুমি পারো অবশ্যই এবিটিএ হোক বা তোমার গ্রামার বই যেটা রয়েছে সেটা সলভ করো। ওকে, রাইটিং অ্যাক্টিভিটিসের এই প্রশ্নগুলো, যেরকম ধরো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 words অ্যাডভাইসিং হার অর হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। তো এটা একটা আছে। তারপর দেখো 7 নম্বর, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 words অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এবং এই রিলেটেড আরও কিছু পড়ে রাখবে, জাস্ট প্যাটার্ন অ্যান্ড টেকনিক। তারপরে দেখো লিসন নাম্বার 3, দ্য পাসিং অফ পাপু, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আছে 17-র এই শর্ট প্রশ্নগুলো। এবং যদি পারো টেকনিক ফলো করো, টেকনিক ফলো করলে যদি আননোনও দেয়, যদি বাইরের থেকে কিছু প্রশ্ন দেয়, তাও তুমি কিন্তু সলভ করতে পারবে। অবশ্যই টেকনিক ফলো করে দেখো, আমি টেকনিকগুলো কিন্তু বলে দিচ্ছিলাম একটু আগেই। এরপরে 3-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 18, পেজ নাম্বার 20 বের করো, দেখো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে।
এরপরে পেজ নাম্বার 21, এখানকার এই প্রশ্নগুলো, 5-এর প্রশ্নগুলো। পেজ নাম্বার বের করবে 23, এখানকার এই শর্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, পেজ নাম্বার 24 বের করো, দেখো এখানকার এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ওকে, সবগুলোই, আর এখানকার এটাও সবগুলোই। ফলো গ্রামার বুক, অবশ্যই গ্রামার বুক থেকে ফলো করবে। এখানে এই কটা ইনাফ না, অবশ্যই আমি বলবো গ্রামার বই ফলো করো এবং রুলস রেগুলেশনগুলো জানো, তাহলে দেখবে এমনি হয়ে যাবে। অবশ্যই আমি বলবো প্যাটার্ন ফলো করো, তাহলে তোমার কমনেরও দরকার পড়বে না যদি তুমি সঠিক নিয়মকানুন জানো। 25 পেজে দেখো 10-এর A, B। পেজ নাম্বার 27, 27 পেজের এই প্রশ্নগুলো, ডি নাম্বার, 2 নাম্বার, 2 এবং 3 এবং 12-এর A, C। অবশ্যই এই যে নিয়ম যেটা আছে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের বা কম্পাউন্ড বা সিম্পল সেন্টেন্সের তার যে প্যাটার্ন রয়েছে, তার যে রুলস রয়েছে, সেটা অবশ্যই ফলো করবে। বুঝবে, দেখবে কমনেরও দরকার পড়বে না যদি তুমি সঠিক নিয়ম জানো। দেখো 13-এর B এবং C। এরপরে 30 পেজ, এখানকার রাইট এ বায়োগ্রাফি অফ মৌলানা আব্দুল কালাম আজাদ বেস অন দ্য হিন্টস গিভেন বিলো, মানে এই হিন্টসের উপর ভিত্তি করে তোমার একটা বায়োগ্রাফি লিখতে হবে। ওকে, এই ছিল আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশের সাজেশন। অন্যান্য সাবজেক্টের সাজেশনও দেওয়া হয়েছে, অবশ্যই দেখবে। আর আমি যেগুলো বললাম, রাইটিং স্কেল, গ্রামারের ক্ষেত্রে এবং সিন অ্যান্ড সিন সলভ করার টেকনিক, অবশ্যই সেগুলো ফলো করবে। ওকে, কারণ পরীক্ষায় যদি অন্য কোনো কোশ্চেন আসে, তুমি ওই প্যাটার্ন ফলো করলে বা রেগুলার প্র্যাকটিস করলে কিন্তু অবশ্যই সলভ করতে পারবে। ওকে, মন দিয়ে পড়াশোনা করো, সামনে মাধ্যমিক, এখন থেকে প্রিপারেশন নাও। খুব ভালো থেকো।